দর্শক দেখুন, রাষ্ট্রপতির সফরের স্থান বদলালো কেন? পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের রিপোর্ট চাইল কেন্দ্র, বিকেলের মধ্যেই জবাব চাই শাহের মন্ত্রক। দর্শক বুঝতে পারছেন, যার মাথায় দিদির হাত তারই কপালে কি? নন্দিনী চক্রবর্তীর ক্ষেত্রেও সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো কেসটা হতে চলেছে। নন্দিনী চক্রবর্তী নতুন মুখ্য সচিব হয়েছেন, চাকরি এখনো অনেক বাকি 2029 পর্যন্ত, কিন্তু এরই মধ্যেই উনি কার্যত ফাঁপড়ে পড়ে গেলেন জাস্ট দিদির কথা শুনতে গিয়ে। গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল রাজ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে। ওখানে একটি প্রোগ্রাম ছিল, ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স। তো ওনার যে প্রোগ্রাম সেটাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। যেখানে হওয়ার কথা ছিল সেখানে করতে দেওয়া হয়নি। এমন একটা জায়গাতে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছিল যেখানে সমস্যা অনেক। যারা সাঁওতালি আদিবাসী জনজাতি তারা অনেকেই আসতে পারেননি। এমনকি যেখানে করতে দেওয়া হলো শেষ পর্যন্ত সেখানেও আসতে বাধা দেওয়া হচ্ছিল সাঁওতালদের, সেটাও কিন্তু প্রকাশ্যে উনি বলেছেন মঞ্চে দাঁড়িয়েই। আর সেই সঙ্গে যে প্রোটোকল, রাষ্ট্রপতি আসছেন সেখানে মুখ্যমন্ত্রীর থাকার কথা বা শীর্ষ কোনো মন্ত্রীর থাকার কথা, এবং বিশেষ করে যারা আমলা আছেন পুলিশের এবং মুখ্য সচিবের পদে যারা থাকেন তাদের থাকার কথা, কিন্তু তারা কিছুই করেননি, দেখেননি, থাকেননি। এটা কি করে হতে পারে? তো দর্শক সেই কালকে থেকেই চর্চা হচ্ছিল, তো আজকের মধ্যেই দেখতে পাচ্ছি এই খবরটা সামনে এসছে যে মুখ্য সচিবের রিপোর্ট তলব করা হয়েছে যে কি হলো বিষয়টা। আর রাষ্ট্রপতির একটা প্রোগ্রাম হবে সেখানেও কেন এইরকম বাধা? তিনি বা তার প্রোগ্রামের যেখানে আয়োজন করার কথা হচ্ছিল সেখানে কেন করতে দেওয়া হয়নি? কালকে বলেছেন রাষ্ট্রপতি যে যেখানে করার কথা যেখানে হওয়ার কথা ছিল সেখানে তো খুব ভালো জায়গা ছিল, তো 5 লক্ষ মানুষ থাকতে পারতেন, আসতে পারতেন, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। যেন তাকে আসতেই বাধা দেওয়া হচ্ছিল। এই প্রোগ্রাম এই যে প্রোগ্রাম সেটাকে কার্যত বানচাল করার চেষ্টা হচ্ছিল। এটা পরিষ্কার উনি কালকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর দর্শক, একজন রাষ্ট্রপতি, দেশের এত বড় দেশ, সেই দেশের রাষ্ট্রপতি যখন এই রকম উষ্মা প্রকাশ করছেন, আক্ষেপ প্রকাশ করছেন, কষ্ট ব্যক্ত করছেন, সেখানে কি সরকার চুপ করে বসে থাকবে? আমি তো দেখেছি কালকে আপনারাই অনেকে প্রশ্ন তুলেছেন যে সরকার কেন কেন্দ্রীয় সরকার কেন কিছু করছে না। তো দর্শক দেখুন, কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আর আমার দর্শক কোথাও মনে হচ্ছে এটা এতটাই একটা সিরিয়াস ম্যাটার, এখানে কিন্তু পদক্ষেপ হবেই। প্রধানমন্ত্রী আসার ক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি পদক্ষেপ হতে পারে, একজন রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদ, সাংবিধানিক পোস্ট আমাদের দেশে, তার সঙ্গে এই রকম ব্যবহার করা হয়েছে এবং এতটাই খারাপ ব্যবহার যে উনি নিজেই ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন, রাখতে পারেননি চেপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসছিলেন তার সঙ্গে ওই রকম ব্যবহার করা হয়েছিল। আমি দর্শক আপনাদেরকে সেই সময় ভিডিও দেখিয়েছিলাম, আমি আজকে অন্য একটা ভিডিও দেখায় যে দেখুন আমাদের এখানেই শুধু এই রকম অবস্থা। এটা উড়িষ্যার ভিডিও, যখন আমাদের বাংলাতে এসেছিলেন তো উড়িষ্যাতে তার আগে গিয়েছিলেন। উড়িষ্যাতে যখন গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যখন ওখানে ছিলেন, দেখুন তৎকালীন উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি হাজির ছিলেন। তিনি কিন্তু অন্য দলের, তিনি কিন্তু বিজেপির না, তিনি স্বয়ং হাজির ছিলেন। এটাই প্রোটোকল। তিনি এবং অফিসার র্যাঙ্কের যারা সব হাজির ছিলেন প্রধানমন্ত্রী আসছেন বলে। তো ওটার পরে যখন উনি বেঙ্গলে আসেন তখন এমন একটা ব্যবহার করা হয়েছিল, মুখ্যমন্ত্রী তো জাস্ট বুড়ি ছোঁয়া ছুঁয়ে চলে গেছিলেন। এবং সব থেকে অবাক করা বিষয়, মুখ্যমন্ত্রী তো ওনার পলিটিক্যাল স্বার্থে উনি তো এসব করে থাকেন, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকলে ওনার অন্য কোনো সমস্যা আছে উনি হয়তো ভেবে থাকেন, যদিও নবীন পট্টনায়ক এটা কখনো ভাবেননি। আরও অন্যান্য রাজ্যের যারা অবিজেপি তারাও কিন্তু এরকম ভাবেননি যতটা এখানে ভাবেন। কিন্তু সবথেকে অবাক করে দেওয়া হয়েছিল এখানকার তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনিও থাকেননি, তিনিও চলে গেছিলেন। তো সেটাতে খুবই ক্ষুব্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং সেই জন্যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা প্রসিডিং সেটা কিন্তু এখনও চলছে, সেটা করা হয়েছিল। এবং যখন আবার এই প্রসেস চলছিল,
যখন আলাপনকে এরকম করা হলো, শোকজ করা হলো, এইসব করা হলো, তখন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে আলাপনের পাশে দাঁড়িয়ে পড়েছিলেন। দর্শক নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, আমি ছোট্ট একটা ওই বক্তব্য শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কেমন নিজের একগুঁয়েমি, নিজের মানে এরকম নোংরা রাজনীতি করার চেষ্টা করেন, সেই সঙ্গে যারা আইপিএস আইএএস আছেন আমলা, তাদেরকেও কীভাবে ফাঁসিয়ে দেন, আবার ফেঁসে গেলে আবার তাদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন, এবং কখনো কখনো কাকুতি মিনতিও করতে থাকেন কেন্দ্রীয় সরকারের কাছে। আমি দর্শক এই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অ্যাকশনের বিষয়টা সামনে এসেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী কী ধরনের প্রেয়ার করছিলেন দেখুন দর্শক। এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে যে পলিটিক্যাল ভ্যান্ডেটা নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, সব মনে রাখবেন, এই পলিটিক্যাল ভ্যান্ডেটা আপনাদের শেষ হোক। আমি আবেদন জানাচ্ছি, উইথড্র দিস লেটার, উইথড্র দিস লেটার অ্যান্ড অ্যালাউ চিফ সেক্রেটারি টু ওয়ার্ক ফর কোভিড পিপুল, কোভিড অ্যাফেক্টেড পিপুল অ্যান্ড ফর সাইক্লোন অ্যাফেক্টেড পিপুল। তখন কোভিড ব্যাপারটা ছিল, এসব একটা এক্সকিউজ দেখানোর চেষ্টা হয়েছিল, কিন্তু না, সরকার ব্যবস্থা নিয়েছে এবং একটা মামলা তো এখনও চলছে। আপনারা জানেন আলাপন বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন মামলাটা কলকাতায় চলে আসুক, না, দিল্লিতেই আছে। সেই মতো পরবর্তী কোর্টের অর্ডার দিল্লিতে মামলাকে রেখে দিয়েছে, ফেসে গেছেন। যদিও আবার দিদিমণি ওনাকে আবার আলাদা চাকরি দিয়েছেন, কি মুখ্য উপদেষ্টা নাকি একটা করেছেন না, আলাদা চাকরি দিয়ে দিয়েছেন। তো চাকরি উনি দিয়ে থাকতে পারেন, কিন্তু এতদিনের কেরিয়ার যেটা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তো কালি লেগেছে, সেখানে তো কালি লেগেছে। এখন মুখ্যমন্ত্রী আছেন, ক্ষমতায় আছেন বলে পয়সা পেয়ে যাচ্ছেন, সরকারটা উল্টাক না, তারপর কি হবে? ছুঁড়ে ফেলে দেবে পরবর্তী সরকার, ছুঁড়ে ফেলে দেবে। ফলে এই যে সমস্যাটা আলাপন বন্দ্যোপাধ্যায় ভোগ করছেন বা পড়েছেন, এখন হয়তো অন্য দিক থেকে পয়সা দিয়ে চলছে, কিন্তু বাকি ওনার যে চাকরি জীবন, সেখানে যে আরও তো অনেক আছে না, চাকরি থেকে অবসর নেওয়ার পরেও তো অনেক কিছু ব্যাপার থাকে, তো ফেসে গেছেন। তো এবার দর্শক যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, আলাপন বন্দ্যোপাধ্যায় যেভাবে ফেসেছেন সেইভাবেই কিন্তু ফাঁসতে চলেছেন এবার নন্দিনী চক্রবর্তী। এবং আমি গতকালকে দেখেছিলাম অমিত শাহ তিনি নিজে একটা পোস্ট করেছিলেন, কালকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি তো পোস্ট করেছিলেন এই কাণ্ড ঘটার পরে, সেটা দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি। আর হোম মিনিস্টার অমিত শাহ তিনিও কিন্তু একটা পোস্ট করেছিলেন, সেই পোস্ট হচ্ছে এটা, দেখুন কি লিখেছিলেন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজ তাদের নৈরাজ্যপূর্ণ আচরণের মাধ্যমে আরও নিম্ন স্তরে নেমে গেল। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে তারা ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে। এই ঘটনা তৃণমূল সরকারের গভীর অবক্ষয়কে প্রকাশ্যে এনে দিয়েছে। যে সরকার ইচ্ছেমতো নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে, তারা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতিকেও অসম্মান করতে পিছপা হয় না। আমাদের জনজাতি ভাই বোনদের আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতি এই অবমাননা আমাদের জাতীয় সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান। আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এরকম একটা প্রকাশ করেছিলেন গতকাল, এরকম একটা বিষয়কে ব্যক্ত করেছিলেন। তো তারপরেই আজকে খবরটা চলে এসছে, তারই যে মন্ত্রক সেখান থেকে রিপোর্ট তলব করা হয়েছে, আজকের মধ্যেই সেই রিপোর্ট জমা করতে হবে 5টার মধ্যে। তো কি হতে পারে, ইনার বিরুদ্ধেও কি হতে পারে, আমি এটা নিয়ে একটু কথা বলেছিলাম প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, উনি একটা রিয়াকশান দিয়েছেন আমাকে। আমি জানতে চেয়েছিলাম যে ইনার ক্ষেত্রে কি হতে পারে, এই যে ঘটনা ঘটেছে রাষ্ট্রপতির এই প্রোটোকল ভঙ্গ ইত্যাদি। তো উনি কি বলেছেন দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। দেবাশিস বাবু, শুনেছেন নিশ্চয় গতকাল কি হয়েছে রাষ্ট্রপতির প্রোগ্রামকে কেন্দ্র করে, এবং তারপর মুখ্যমন্ত্রী যেভাবে তোপ দেখেছেন নিশ্চয় সেটাও শুনেছেন। কিন্তু আজকে যে আপডেট খবরটা আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে, 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে যে কি হয়েছে বিষয়টা। আমি যেটা জানতে চাই যে এই যে প্রোটোকল ভঙ্গ বলে যে কথাটা বলা হচ্ছে, কালকে সেরকম কেউ ছিলেন না, তো এর জেরে যারা মানে আইএএস আইপিএস আছেন, যাদের দায়িত্ব থাকে, তাদের ক্ষেত্রে কি অ্যাকশন হতে পারে কেন্দ্রের তরফ থেকে? আইএস বা আইপিএস এর ক্ষেত্রে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাষ্ট্রপতি নিজে। তো সেক্ষেত্রে যেটা সার্ভিস রুলে বলা থাকে, রাষ্ট্রপতি তার ব্যক্তিগত ট্যুর বাদ দিয়ে যদি কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম বা কোনো এমন কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসেন, এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, উনি যদি ভোটের প্রচার ছাড়া মানে রাজনৈতিক কর্মসূচি ছাড়া অন্য কোনো সরকারি কাজে আসেন, সেক্ষেত্রে কিন্তু যারা রাজ্যের মানে প্রথম কথা হচ্ছে যে জেলায় আসবেন সেই জেলার ডিএমএসপি এবং রাজ্যের ক্ষেত্রে চিফ সেক্রেটারি বা ডিজিকে হাজির হওয়াটা এটা বাধ্যতামূলক, ওনাদের থাকতে হবে যখন ওনারা আসবেন রিসিভ করার সময়, সেটা প্রোটোকলের মধ্যে পড়ে। তো আমরা আগেও দেখেছি রাজ্যে
21-এর নির্বাচনের পর এই প্রোটোকল ভাঙা হয়েছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। তো সেই সময় ওনার সাথে তখনকার যিনি তৎকালীন চিফ সেক্রেটারি ছিলেন দেখা করতে যাননি। তো সে বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে, তাকে ওখানে বদলি করা হয়েছিল এবং বিভাগীয় তদন্ত করা হয়েছিল। আলাপন সেটা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়। ও, এই প্রসিডিংস কিন্তু এখনো সেটা মানে দিল্লিতে সেই কেসটি পেন্ডিং আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু যদি কেন্দ্রীয় সরকার মনে করে এটা তো সিরিয়াস, মানে কি বলবো, একটা মিসকন্ডাক্ট আমরা যেটা বলি সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিস রুলকে ভঙ্গ করা হয়, তো সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার চায়, বিশেষ করে রাষ্ট্রপতি নিজেই যেহেতু এর ভুক্তভোগী, এবং সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতির প্রোগ্রামে সেক্ষেত্রেও যদি মানে পুলিশ পারমিশন না দেয়, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মানে এটা মানে যিনি যার নামে দেশের শাসন ব্যবস্থা চলে, তো তাকে পারমিশন দেওয়া হচ্ছে না, এটা মানে কে, মানে জানি না কি ধরনের বুদ্ধি মাথা থেকে আসে। এই ক্ষেত্রে যদি পুরো ব্যাপারটা নিয়েই যদি কেন্দ্রীয় সরকার চায় তদন্ত করে তার যে আধিকারিক এইটা ভঙ্গ করেছেন তাদের ক্ষেত্রে খুব সিরিয়াস মিসকন্ডাক্টের মানে সার্ভিস রুল, অ্যাকর্ডিং টু সার্ভিস রুল হতেই পারে, এবং তার জন্য তাদের খুব মানে যেটা মেজর পানিশমেন্ট সার্ভিস রুলে আছে সেটা মানে হওয়ার সম্পূর্ণ মানে সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার মানে যেহেতু রাষ্ট্রপতির ক্ষেত্রে নিজের ক্ষেত্রে ঘটেছে, তো কিভাবে এটা ইনিশিয়েট করবেন, তো সেটা আমরা তাকিয়ে থাকবো তার দিকে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। তো দর্শক শুনলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, যিনি দিদির কথা শুনে চলতেন না, ভাগ্যিস চলেননি, ওনার কপালে হয়তো আরও অনেক দুঃখ হতে পারতো ভবিষ্যতে। তো উনিও পরিষ্কার বললেন যে এটা কিন্তু ব্যবস্থা হওয়ার কথা, কারণ রাষ্ট্রপতি নিজে অভিযোগটা করছেন না। রাষ্ট্রপতি যখন একটা অভিযোগ করছেন মানে তাকে আবার তার তো কোনো সাক্ষী লাগবে না, তিনি নিজে যেহেতু এটা করছেন, সুতরাং ব্যবস্থা কিন্তু নেওয়ার কথা। এখন দেখা যাক সেটা কী হয়, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। তবে এটুকু বলতে পারি, মুখ্য সচিব যেহেতু এটা মানে ফেঁসে গেলেন কার্যত, এবার তাকেও ভাবতে হবে কী করে চলবো, আবার কী করে চলবো, আর কী করি বা উনি কাজ করবেন সেটাও দেখার ব্যাপার রয়েছে। আর উনি যদি আবার এরপর সতর্ক হয়ে যান, দিদি আবার কী করে সামলাবেন সেটাও একটা প্রশ্নের, কারণ উনি তো চান সকলকে নিজেদের মতো করে কাজ করাবো না। তো যেভাবে ফেঁসে গেলেন, দিদিও কার্যত ফেঁসে যাচ্ছেন। আশা করি নন্দিনী চক্রবর্তী এরপর অন্তত সজাগ হবেন। তবে সজাগ হয়ে আর কি লাভ হবে আমি জানি না, কারণ যে ভুলটা গতকাল করে ফেলেছেন দিদির কথা শুনে, তো অ্যাকশান কিন্তু হওয়ার কথা, আমরা সেদিকে তাকিয়ে থাকবো, অ্যাকশান কিন্তু হওয়ার কথা। তো দর্শক আপনারা কি বলবেন, কি অ্যাকশনটা নেওয়ার উচিত, কি ব্যবস্থা নেওয়া উচিত? এই ধরনের অফিসাররা যারা এইরকম পলিটিক্যাল লোকজনদের কথা শুনে প্রোটোকল মিনিমাম মানবেন না, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত? দর্শক বলবেন তো আপনাদের মতামত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।